নকল করলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা বললেন শিক্ষামন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। সোনার দাম ভরিতে একবারে কমল ৫,৪৮২ টাকা। যশোরে একাধিক মামলার আসামিকে গলা কেটে হত্যা। অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী। বিদেশি অর্থায়ন পাওয়া এনজিওর ওপর কড়াকড়ি আরোপ করল ভারত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায় তবে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে। আজ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, 2027 সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিবাদীদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। কেন সরকারকে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইন বাতিল বা রহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না। আবেদনে বলা হয়েছে, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এই সম্ভাব্য অপব্যবহার ও অপপ্রয়োগ রোধে আইনটি রহিত করা প্রয়োজন। এছাড়া রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আইন সংবিধানের পরিপন্থী, তাই আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভ্যাট সহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫,৪৮২ টাকা কমানো হয়েছে। আজ সকাল 10টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনা ও রূপার দাম কমেছে। এমন অবস্থায় বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,25,290 টাকা। এছাড়া ভ্যাট সহ 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,15,142 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,84,758 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,50,932 টাকা। সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 4,841 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,607 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,966 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 2,974 টাকা। যশোরে সাইদ ওরফে চশমা সাইদ নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইদ সর্দার সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নয়া সর্দারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে বাড়ির পাশে ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সাইদের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি ধারালো চাকু পড়ে থাকতে দেখেন তারা।
এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। ওসি আরও জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করছে বলেও জানান ওসি। সারা দেশে স্কুল পর্যায়ের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা 28 জুনের পরিবর্তে আগামী 1 জুলাই থেকে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাখাওয়াত হোসেন খান সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের 20 মে প্রজ্ঞাপনের পরীক্ষার সময়সূচিতে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার তারিখ 28 জুন থেকে 31 জুলাই পর্যন্ত হওয়ার কথা। এর পরিবর্তে এসব পরীক্ষা আগামী 1 জুলাই থেকে শুরু হয়ে 16 জুলাই শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করেন। সম্মেলনে আসা বিশ্ব নেতাদের সঙ্গে তিনি কথা বলেন। এই ফোরামে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত প্রত্যক্ষ ধারণা লাভ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ইনোভেটিং অ্যাট স্কেল বা বৃহৎ পরিসরে উদ্ভাবন। সম্মেলনের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিঙ্গি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছেন তারেক রহমান। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিঙ্গি। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সৌর বিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা দেওয়া হয়েছে এবং 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভারতে বিদেশি অর্থায়ন গ্রহণকারী বেসরকারি সংস্থাগুলোর জন্য নতুন ও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে পাওয়া অর্থ কিভাবে ব্যয় করা হবে, কোথায় কাজ করা হবে এবং অর্থ ব্যবহারের বিস্তারিত তথ্য নিয়মিত জানাতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। মোদী সরকার 2014 সালের পর থেকে হাজার হাজার এনজিওর বিদেশি অর্থ গ্রহণের অনুমতি স্থগিত বা বাতিল করেছে। সরকারের অভিযোগ, কিছু সংস্থা বিদেশি অর্থ ব্যবহার করে জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। এই সপ্তাহে সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা FCRA এর সংশোধিত বিধিমালা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী FCRA নিবন্ধনের জন্য আবেদনকারী সংস্থাগুলোকে অনুমোদিত তালিকা থেকে তাদের কার্যক্রমের ধরন নির্দিষ্ট করে জানাতে হবে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ধর্ম, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণ। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।